ওসমান হাদির পর এবার টার্গেট আব্দুল্লাহ আল জাবের, সেই জাবের যিনি দিনরাত এক করে হাদির শুটারদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। জাবেরকে সরিয়ে দিতে পারলে এই আন্দোলন অনেকটাই থেমে যাবে। বাংলাদেশে আমার ভাই ওসমান হাদিকে খুন করার পরে উনি যদি ভারতে পালায়া যায়, বাংলাদেশে বসে তদন্তকারী কর্মকর্তারা যদি ওদেরকে আমি কই ছাড়া পুটকি মারার পক্ষে। এদের বিচারটা কেন চাই? কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল 15 বছরে যত হত্যা, খুন, গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী, এরা তাদেরকে সহায়তা করেছে, এই জন্যই তাদের বিচার চাই। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেছেন, কয়েকদিন থেকেই মৃত্যুর সংখ্যার কথা জানাচ্ছিলেন মুসাব্বির। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যায় ভাড়াটে শুটার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। সম্প্রতি এ হত্যার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে অন্তত 2 জনের চেহারা চিহ্নিত হয়েছে। ছিন্নমূলের মতো বস্তা নিয়ে রাস্তায় বসেছিল শুটার। টার্গেট নাগালে আসতে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। পরিবারের দাবি, রাজনৈতিক ক্যারিয়ারে অনেকে ঈর্ষা করতেন মুসাব্বিরকে। হত্যার হুমকিও পেয়েছেন বেশ কয়েকবার। তবে নিজের এলাকায় এভাবে খুন হবেন তা কল্পনার বাইরে। জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করবো, 1 মিনিট। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। প্রিয় দর্শক, বর্তমান সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি বিরাজ করছে তারই আলোকে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রিয় দর্শক, যারা নিউজটি অন করেছেন তারা নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়তে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। 2 তলায় উনি একজনের সাথে একটু বিজনেস পারপাসে একটু মিটিং ছিল, ওনার সাথে একটু কথা বলতেছিল। কথা বলার শেষে উনি স্টারে গলি দিয়ে, আসানুল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গলি দিয়ে বাসায় আসার মানে মহল্লায় আসার জন্য আসার অবস্থায় ওই সময় উনি গুলিবিদ্ধ হয়। আমি কোরআনে তাফসিরে ছিলাম, 8টা বাজে জামাত শেষ হয়েছে, 15টা থেকে তো 8:10 আমি 8:30 বাজে আমি জানতে পারছি যে উনি আসার পরে আমি বিআরবি হাসপাতালে গেলাম। গিয়ার পরে আমি দেখলাম যে ওনার নিথর দেহ পড়ে আছে। সন্দেহ বলতে এটা জাস্ট একটা যে কোনো একটা জিনিস হতে পারে। মামলা তো অবশ্যই হবে, কারণ এটা তো একটা ক্রাইম। ওনার পরিবারের সদস্যরা আছে, আমরা তো পরিবার বা ওনার ব্যক্তিগত তো একটা পরিবার আছে। ওনার সব সিদ্ধান্তর পরে আপনার জানতে পারবেন। পুলিশের আন্তরিকতা কোনো দেখিনি, ঘাটতি দেখিনি। আজকে যখন ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার ওই বিষয়গুলো নিয়ে আমরা ক্যাম্পিংয়ের একটা অফিসে মিটিং করছিলাম, ওই অবস্থায় শুনলাম যে মুসাব্বির ভাই গুলিবিদ্ধ। এখানে এসে দেখলাম যে ওনার মৃতদেহ পড়ে আছে। আমরা তো আন্দোলন সংগ্রাম এটার জন্য করি নাই, আমরা তো আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের যে অধিকার, সে অধিকারটা ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। আমরা এই মুহূর্তে এসে আমরা যে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করবো, এটা আমাদের জন্য এক রকমের বলতে গেলে মানে অবিশ্বাস্য মনে হয়। যে সময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে সংগ্রাম করেছিলাম, পুলিশের অস্ত্রের মুখে দাঁড়িয়ে সংগ্রাম করেছিলাম, ওই সময় যদি আমাদের মৃত্যু হইতো আমরা মনরে বুঝাইতে পারতাম। আমাদের সহযোদ্ধা ভাই যদি ওই সময় পৃথিবী থেকে ত্যাগ করতো, ওই মনরে বুঝাইতে পারতাম। ওনাকে নিয়ে বহুবার আমি সোনারগাঁর এখান থেকে আমার সাথে থেকে ওনাকে গুম করে নিয়ে গেল। টাইমিং না মিলার কারণে হয়তো আমি ওই গুম থেকে হলাম। 5 দিন ওনাকে গুম রাখার পর
বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচারণার মাধ্যমে এরপর আমরা ওনাকে ফিরে পাই। তামিম ইকবাল, যিনি তার পুরো ক্যারিয়ারেই প্রতি মাসে অন্তত দু একবার নানান ধরনের নাটক টাটক করে আলোচনা এসেছেন, মান, অভিমান, ভালোবাসা, বিচ্ছেদ, এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে। তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা তার একটা বক্তব্য শুনেছেন। তিনি হঠাৎ করে সারা দেশের, এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনী জানি না, তারাও দেখলাম ইন্ডিয়ার এবার এই যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যেই প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে। এগুলো মাঝখানেই তিনি এসে বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত, বাংলাদেশের নাকি 90 থেকে 99% টাকা নাকি আইসিসি তারপরে বাংলাদেশকে দেয়। আপনারা এটা খুব সহজ হিসেবটা যেটা মিলাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ম্যাচগুলো হয় এগুলো বাংলাদেশের প্রতিটা দেশের ক্রিকেটের জন্য এই যে ম্যাচের যে ফি থেকে বোর্ডকে যে টাকাটা দেওয়া হয়, কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানে যখন ক্রিকেট হয়নি সেই দেশে এই হোম ক্রিকেট বন্ধ থাকার কারণে সেই দেশের কিন্তু ক্রিকেটের বোর্ড যেটা সেই পিসিবি কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। অর্থাৎ আইসিসি যদি সব দেশের 90 থেকে 99% টাকা দিত তাহলে পাকিস্তানের এই অবস্থা হতো না। এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা। এখন এই মিথ্যা কথা হঠাৎ করে তিনি এসে বললেন কেন, সেটা মূলত আজকের আলোচনা। খেলাধুলা নিয়ে আলোচনা করার সময় নাই, সেটা আলোচনার বিষয় না। এটার সাথে বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্ব জড়িয়ে আছে। আপনাদের কি মনে হয় যে এই যে প্রথম আলো, এই যে ডেলি স্টার, এই যে উদিচি, এই যে ছায়ানট, এরকম তাদের কিছু শাখা প্রশাখা আছে যেগুলো কিনা ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে, এটা দেখবেন কিছু হইলেই বাংলাদেশের এই যে মানে ইসলামের বিরুদ্ধে, ইসলাম এবং 71 দুইটাকে সাংঘর্ষিক করে তারপরে এটা নিয়ে তারা নানান বক্তব্য দেশে দেখবেন যে হাজার হাজার ঘটনা ঘটে যাবে, কোনো সমস্যা নাই। হঠাৎ করে তাদের পছন্দ মতো একটা ঘটনা নিয়ে এই যে কিছু নারীবাদী আছে আর এই ওই যে শাহবাগী কিছু এসে চুলচুল বড় বড় তারপরে গাঁজা টাজা খায়, এগুলো এসে এক জায়গায় বসে যাবে। এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক রুটিন ওয়ার্ক। এটা কেন করে? কারণ ওইখান থেকে টাকা পয়সা পায়, সেইটা পেয়েই তাদের একটা নির্দিষ্ট রুটিন করে দেওয়া আছে যে এই মাফিক তাদেরকে কাজ করতে হবে, এবং এই কাজগুলো কখন কি করতে হবে সেটাও কিন্তু ওই দেশের সরকার ওই গোয়েন্দা সংস্থায় কিন্তু তাদেরকে ঠিক করে দেয়। তামিম ইকবালের বিষয়টাকে আমি ব্যতিক্রম কোনো কিছু দেখি না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। তাকে নিয়ে হঠাৎ করে তাকে দিয়ে কেন বলানো হলো? আমার ধারণা যে এই মুহূর্তে যদি মাশরাফি স্বাভাবিক অবস্থায় থাকতেন, সাকিব থাকতেন, যাদের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা আছে, এই ধরনের কিছু মানুষ যদি থাকতেন তাহলে তাদেরকে দিয়ে বলাইতো। তো মন্দের ভালো হিসাবে তামিম ইকবাল তিনি আছেন যেহেতু তাকে দিয়ে কথাগুলো বলিয়েছে। আপনাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার। তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্য, আপনার মানে বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য, এই দেশের জন্যই বোধহয় তিনি কথাগুলো বলছেন। আচ্ছা, যদি মনে করেন বাংলাদেশের জন্যই ওনার ক্রিকেটের জন্য এত মানে ভালোবাসা, এত প্রীতি নিয়ে উনি কথাগুলো বলবেন, আপনাদের মনে আছে যে মানে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে, 10 বছরের জন্য পিছিয়ে যাবে। এই ভারত বাংলাদেশকে এই 2016 থেকে 16-17 থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন, বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার, 2টা এশিয়া কাপ তো আমরা জেতা, 2টা এশিয়া কাপকে তারা হারিয়েছে। সেই বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে? যদি সেটা আমরা জিততাম, মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি, মানে এশিয়ার বাঘ, সে এশিয়ার শ্রেষ্ঠ, এটাই তো তাদের বিশাল ব্যাপার। আপনি 1997 সালে যেদিন, মানে আমি ছোট তখন, কিন্তু আমার এই মনে আছে যে আমি আমার একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরে। তো ওই দিন হঠাৎ করে দেখি, আমি তার আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে, তার আগের দিন পর্যন্ত আমি জানি না। সবাই দেখছি রেডিও নিয়ে, তারপরে এই কানের মধ্যে নিয়ে তারপরে শুনছে কি একটা যেন ধারাভাষ্যকার কথা বলছে, মানে ফুটবলের মতোই মনে হয়, আমি জানি না কি হচ্ছিল। তারেক রহমানের সামনে এক প্রকার তারেক রহমানের মুখের উপর বিএনপির সিনিয়র নেতাদেরকে সামনে বসিয়ে মির্জা ফখরুল পাশে বসা, মজলুম সাংবাদিক, সাহসী সাংবাদিক, সময়ের সেরা সাংবাদিক জনাব মাহমুদুর রহমান এক প্রকার চপেটাঘাত মেরেছেন তারেক রহমানের উপর। দর্শক, মাহমুদুর রহমানের একটা বক্তব্য জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে শেয়ার করছে এবং প্রশংসা করছে যে তারেক রহমানের সামনে বসে সাহসী উচ্চারণ। কি সাহসী উচ্চারণ? যে আজকে আমি বক্তব্য দিব না, কয়েকজনের নাম বলে যাবো জাস্ট। কি নাম? সংগ্রাম সম্পাদক, সাবেক সংগ্রাম সম্পাদক, প্রবীণতম সম্পাদক ছিলেন তখন জনাব আবুল আসাদের উপর যে নির্যাতন, তখন যে পুরো মিডিয়া চুপ ছিল, সেই নামটা বলে গিয়েছেন। আরো কয়েকজনের নাম বলেছেন, বিশেষ করে আবুল আসাদ এবং রুহুল আমিন গাজীর নাম বলার কারণে বিএনপির লোকজন, জামাতের লোকজন খুশি এবং মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার করছে। কিন্তু আমি আসলে ঘটনা এটা সিম্পল হিসেবে দেখি। আরো জোরালো এবং কঠিন চপেটাঘাত করেছেন তারেক রহমানের উপরে মাহমুদুর রহমান। সেটা আগে বলি, তারপরে আবুল আসাদ এবং রুহুল আমিন গাজী আরো যে নাম বলেছেন এটার তাৎপর্য নিয়ে আলোচনা করি। মাহমুদুর রহমান আসলে শুধু তারেক রহমানের গালে চপেটাঘাত করেননি, প্রথমত ডেইলি স্টার থেকে শুরু করে দালাল মিডিয়াগুলোর সামনে তাদেরকে পাশে বসিয়ে একদম জায়গা মতো ঔষধ দিয়ে দিয়েছেন, মলম দিয়ে দিয়েছেন। প্রথমে তারেক রহমানকে যে ধলাইতে দিয়েছেন মাহমুদুর রহমান, এটা একটু ব্যাখ্যা করি। মাহমুদুর রহমানকে এটা ওসমান হাদির দায়িত্ব নিয়েছে অনেকটা, আর ওসমান হাদি রোল প্লে করছে। হ্যাঁ, মাহমুদুর রহমানের কিছু প্যারাডাইম শিফট নিয়ে আমি সমালোচনা করেছি, যে সমালোচনা উইথড্র করিনি এখনো। কিন্তু আসলে মাহমুদুর রহমান আপাতমস্তক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সেখানে বিএনপি তারেক রহমানের প্রতি একটু সফট কর্নার দেখালেও
ভারতের আধিপত্যবাদের বিরোধিতার জায়গা থেকে মাহমুদুর রহমান কোনোদিন দূরে সরে যেতে পারেন না, তাকে বিশ্বাস করা যায়। তো দর্শক, তারেক রহমানকে মাহমুদুর রহমান সবার সামনে, ক্যামেরার সামনে, জাতির সামনে বুঝিয়ে দিয়েছেন, তারেক রহমান আপনি কিছু জানেন না। অতএব তারেক রহমান বিপ্লবের মাস্টার মাইন্ড, হাসিনার মতন আন্দোলন করেছে অমুক তমুক না। মাহমুদুর রহমান তারেক রহমানকে স্পষ্ট করেছেন। মাহমুদুর রহমান বক্তব্যের মধ্যে ব্যক্তিত্ব দেখেছেন। অন্যান্য চাটুকর সাংবাদিকরা বলে যে মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, মানে সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেরকম তেল দিত মোজাম্মেল বাবুরা, ওই রকম তেল মারা মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান। ওসমান হাদির পর এবার টার্গেট আব্দুল্লাহ আল জাবের, সেই জাবের যিনি দিনরাত এক করে হাদির শুটারদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। জাবেরকে সরিয়ে দিতে পারলে এই আন্দোলন অনেকটাই থেমে যাবে। ইতোমধ্যেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় হাদির শুটারদের বিচারের আওয়াজ নীরব হয়েছে। এটাকে টিকিয়ে রেখেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জাবের ছিলেন হাদির সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা। হাদির মতোই তার প্রতিবাদী কণ্ঠ, হাদির মতোই তার সাহস। আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। তাই ওসমান হাদির অভাবটা যদি কেউ কিছুটা হলেও পূরণ করতে পারে, সেটা জাবেরই পারবেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা চায় না, তাই তাকে নিয়ে নিরাপত্তা শঙ্কা দেখা দিচ্ছে। ওসমান হাদি মারা যাওয়ার পর থেকে জাবের তার বাবা মায়ের সাথেও ঠিকমতো কথা বলছে না, কারণ তিনি জানেন বাবা মায়ের সাথে কথা বললে তারা তাকে বাড়িতে ফিরে যেতে বলবে। এদিকে জাবেরের নিরাপত্তা নিয়ে সরকারেরও তেমন কোনো উদ্যোগ নেই। সাধারণের সাথে হাদির মতোই মিশে যাচ্ছে সে। ফলে দুশ্চিন্তা আরও প্রকট হচ্ছে। আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। উসমান হাদি জীবিত থাকতে তিনি তার ছায়া সঙ্গী হয়ে সকাল বিকাল একসাথে থেকেছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।